ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকের যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা যে আমার কাছে সেন্ড করেছে, সে তার নাম পরিচয় কোনো কিছুই প্রকাশ করতে চাচ্ছে না, তাই আমি তার নামটা বলতে পারছি না। সে খুব সুন্দর করে গুছিয়ে একদম শুদ্ধ বাংলায় ঘটনাটা আমার কাছে লিখে পাঠিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে লিখে পাঠানোর জন্য। তাহলে চলুন আপনাদেরকে ঘটনাটা আমি সে ঠিক যেভাবে পাঠিয়েছে সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাই। আমার সামনেই আমার ফোনেই ঘটনাটা পুরোটা লেখা আছে, তো খুব দেরি না করে আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। এরপর কিছু লেখা আছে যেটা আমি এখন পড়তে পারবো না, কারণ সেখানে তার পরিচয় লেখা। আমার নাম পরিচয় না জানালেই খুশি হব। আর গল্পটা আমার না, তবে আমার নামের প্রয়োজন হবে না আশা করি। মূল ঘটনাটা যার সাথে ঘটা তাকে আমি কোনোদিন দেখিনি। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন ইংলিশ আর গণিত পড়ার জন্য একজন প্রাইভেট স্যার রাখা হয়। ঘটনাটা ওনার বোনের সাথে ঘটে। আমি যে মাদ্রাসা থেকে পড়েছি, ওই আপু আমার সাথে একই মাদ্রাসাতে পড়তো। প্রাইভেসি রক্ষার্থে মাদ্রাসার নামটাও আমি এখন উল্লেখ করছি না, আমি ঘটনাটা বলি। আমাদের মাদ্রাসার তখন পুরাতন ক্যাম্পাসে আপু সম্ভবত 9 বা 10-এর ছাত্রী ছিল। আমি হলে থাকতাম। ঘটনাটা যখন ঘটে তখন রোজার ছুটির সময়। অ্যাজ ইউজুয়ালি ছুটির মধ্যে পুরো হল খালি হয়ে যায়, সবাই যার যার মতো বাড়ি চলে যায়। তো একরকমভাবে সবাই বাড়ি গেলেও আপু তখনও হলেই ছিল, কারণ তখন আমাদের মাদ্রাসার মহিলা শাখাটা আলাদা ছিল, মানে বর্তমান মাদ্রাসার আন্ডারে ছিল না। যে হুজুর মহিলা মাদ্রাসা শুরু করেছিলেন, উনি ওনার ফ্যামিলি সহই মাদ্রাসায় থাকতেন। তো আপুর ভাইয়ার কথা ছিল ওনাকে বাড়ি নিয়ে যাওয়ার, কিন্তু ভাইয়া মানে আমার যিনি স্যার, ওনার আসতে একটু দেরি হয়ে যায়। আর এরকম রাতের বেলা একটা মেয়েকে নিয়ে দূরে রাস্তা যাওয়াটা উনি রিস্ক মনে করেন, তাই ভাবেন আজকের রাতটা থাক, কালকে সকালে রওনা দিব। আর এই রাতটাই আপুর জীবনের কাল হয়ে দাঁড়ায়। হলটা ছিল 4 তলা, দোতলায় হুজুর আর ফ্যামিলি থাকতো, আর তার উপরে হল। তো রাতে ঘুমানোর সময় পুরো হলে আপু একাই থাকে এদিন রাতে। তার সাথে কি ঘটে যায় এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কারণ তার সাথে তখন কেউ ছিল না। সকালে যখন তার রুমে যাওয়া হয়, তখন দেখা যায় তার পিঠে অনেক আঁচড়ের দাগ। পুরো হল তছনছ হয়ে আছে। আপুর অবস্থা ভারসাম্যহীন। সাথে সাথে হুজুরের স্ত্রীকে খবর দেওয়া হয় এবং বুঝতে পারেন যে খারাপ কিছু হয়েছে। তারা প্রথমে মনে করে যে হয়তোবা কোনো চোর অথবা অন্য কোনো মানুষ এসেছিল মাদ্রাসার জিনিসপত্র নিয়ে যেতে বা হলের ভেতরে চুরি করার জন্য। কিন্তু পুরো হলে চুরির কোনো লক্ষণ পাওয়া যায়নি। এরপর কোনোভাবে সব ঠিক করে আপুকে ভাইয়ের হাতে তুলে দেয়া হয়। কিন্তু সেখান থেকে শুরু হয় ওই ফ্যামিলির উপর এক ভয়াবহ তাণ্ডব। জিনে ধরা মানুষের অবস্থা যেমন হয়, বলেই রাখা ভালো, স্যারদের ফ্যামিলি থেকে স্যার আর আপু একটু ইসলামিক মাইন্ডেড ছিল। তো ফ্যামিলির অন্যরা ব্যাপারটাকে মানসিক সমস্যা হিসেবে ধরেছিল। তারা মানসিক ডাক্তারের শরণাপন্ন হয়, কিন্তু অনেক টাকা খরচ করলেও আপুর অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিন দিন আরও খারাপই হয়ে যাচ্ছিল। পরবর্তীতে স্যাররা একজন হুজুর দেখায়। হুজুর দেখেই আপু পুরো বাড়ি ভাঙচুর করতে শুরু করে। স্যার সহ আরও 5 জন পুরুষ মিলে তার শক্তির সাথে পেরে উঠছিল না। সে তখন এতই শক্তিশালী হয়ে গেছিল। তখন স্যার আপুর নাম ধরে বলে যে, তুমি এমন কেন করছো, তোমার কি হয়েছে? তখন আপু তাকে বলেছিল, হাসান, তুমি আমাকে ছেড়ে দাও, বেয়াদবি করো না। তার উত্তরে স্যার বলেছিল যে, আমার ছোট বোন হয়েও তুমি আমাকে নাম ধরে ডাকছো। তখন নাকি আপু এত জোরে হেসে বলেছিল যে, তুমি আমার বয়স জানো, আমি তোমার দাদার থেকেও বড়। তো হুজুর ওনার অনেক ধরনের রিচুয়াল করে জিনকে দূর করার চেষ্টা করে, কিন্তু খুব একটা লাভ হয় না। 1-1.5 মাস পর আবার আপু আগের মতোই হয়ে যায়। আর যখন আপুর কাছে জিন থাকে না, তখন আপু অনেক দুর্বল হয়ে যায়, আর খাওয়া দাওয়া করতে পারে না। পাশাপাশি যত কাচের জিনিস ছিল, আপু সব কিছুই ভেঙে ফেলেছিল। আর উনি নাকি কোনো কিছু ভাঙার আগে বলেই নিত। যেমন শোকেস থেকে কাপড় বের করতে বলতো যে, মা আমার এই কাপড়টা ভালো লাগছে না, এটা ফেলে দেই। এটা বলেই সাথে সাথে ফেলে দিত। আলমারিতে যত কাপড় ছিল সব কেটে দিত। আর একসাথে 5-6 প্লেট করে ভাত খেত। মেয়ে হিসেবে তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যতবারই ছেলে দেখা হয়, আপু বলে যে ওনার নাকি বিয়ে হয়ে গেছে। উনি যদি নামাজ না পড়ে, ওই জিন নাকি ওনাকে ধরে মারে। মারের দাগগুলো সবাইকে দেখায়। অবাক করা বিষয় হচ্ছে যে এত গভীর ক্ষত 2-3 ঘন্টার মধ্যেই কিভাবে যেন ভালো হয়ে যেত। এখনও আপু আগের মতোই আছে। আমরা এখনও আফসোস করে বলি, যদি সেদিন আপু রাতে একা না থাকতো, হুজুরের মেয়েরা বা ওনাদের সাথে নিয়ে রাখতো, অথবা সেদিন রাতে যদি স্যার আপুকে নিয়ে চলে যেত, তাহলে হয়তো আপু আজ সুস্থ থাকতো। আমাদের মাদ্রাসার এই হলটা নিয়ে আরও অনেক কাহিনী আছে। এমনকি হুজুরের মেয়ের সাথেও এমন ঘটনা ঘটেছিল। সেই ঘটনা অল্প করে একটু বলি। ওই মেয়ে আমার ক্লাসমেট ছিল। একদিন ক্লাস চলা অবস্থায় ওর উপর একটা জিনিস অ্যাটাক করে, আর ক্লাসের মধ্যেই সে উদ্ভট আচরণ করতে শুরু করে। তখন আমরা ক্লাস 6-এ পড়ি। সাথে সাথে হুজুর এসে দোয়া পড়ে তাকে কাছে নিলেই সে অজ্ঞান হয়ে যায়। এমন হলেও আমার সাথেও কিছু ঘটনা আছে। তো আমি তো হলে থাকতাম না, তবে আমাদের মাঝে মাঝে পরীক্ষার সিট পড়তো ওই হলের 3 তলায়।
ঠিক আপুর যে ঘটনাটা ঘটেছে তার ঠিক নিচতলায়। তো পরীক্ষায় আমার সিট পড়ে ওই হলের একদম 3 তলার লাস্ট বেঞ্চে। আমার পেছনে আর কেউ ছিল না, একটা ওয়াল আর ওয়াশরুমের দরজা ছিল শুধু। যদি কেউ ওয়াশরুমে যেত ওই রুমের ভেতর দিয়েই যাওয়া লাগতো, মানে আমাকে ক্রস করে যেতে হবে। তো এক্সাম চলা অবস্থায় আমি শুনি হালকা ফিসফিস করে কেউ আমাকে ডাকছে। আমি শুরুতে ভাবি এক্সামের সময় পেছন থেকে বান্ধবীরা ডাক দেয়, কিন্তু আমার পেছনে তখন কেউ ছিল না, আমি ছিলাম লাস্ট বেঞ্চে। এরপর সামনে তাকিয়ে দেখি সবাই যার যার জায়গায়, কেউ ওয়াশরুমে যায়নি। মনের ভুল ভেবে আমি আবারও এক্সাম দেওয়া শুরু করি। একটু পর আবার এমন ডাক, আর এবার ডাকের সাথে আমি ঘাড়ের কাছে নিঃশ্বাসের স্পর্শ পাই। মনে হচ্ছিল আমার ঘাড়ে কেউ শ্বাস ফেলছে, আর ঠিক আমার ঘাড়ের কাছে এসেই কেউ আমাকে কানের পাশ থেকে ডাকলো। আমি সাথে সাথে ভয়ে পেছনে তাকাই, কিন্তু কিচ্ছু নেই। তখন আমি বুঝতে পারি যে এখানে কিছু একটা সমস্যা আছে। আমি খুব কষ্ট করে পরীক্ষাটা শেষ করে বাসায় আসি, কিন্তু কারোর সাথে বিষয়টা বলিনি। কিন্তু সন্ধ্যায় আবার আমার সাথে একটা ঘটনা ঘটে। আমাদের বাসা নতুন হওয়ায় গ্যাস লাইন ছিল না, আর সিলিন্ডারের খরচ বাঁচাতে আব্বু আম্মুর রান্নার জন্য ছাদে চুলের ব্যবস্থা করে দিয়েছিল। তো রান্নাবান্না সব ছাদের ওই রান্নাঘরেই হতো। সন্ধ্যায় আম্মু ছাদে রান্নাঘরে কাজ করছিল, আর আমি নিচে একা আমার রুমে। একটা লাইট ছিল, এটা ঘুরতো আর অনেক ডিজাইন হয়ে জ্বলতো। কি জানি বলে সেটার নাম, আমার মনে নেই। তো লাইটটা জ্বালিয়ে আমি একদম লাইটের নিচেই বসেছিলাম। এমন সময় আমি ফিল করি যে আমার আশেপাশে কিছু একটা হাঁটছে। আমি স্পষ্ট নূপুরের মতো আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো আমি কিছুক্ষণের জন্য নড়াচড়া বন্ধ করে দেই, মানে কি করব আমি বুঝতে পারছিলাম না। আর সকালের পরীক্ষা হলের কাহিনীটা মাথায় ঘুরছিল। আমি কি জানি মনে করে লাইটের দিকে তাকাই, আর দেখি একটা কালো মুখ লাইটের সাথে ঝুলে আছে, আর ঠিক আমার মাথা বরাবর। আমি সাথে সাথে আম্মু বলে চিৎকার দিয়ে উঠি। আমার জাস্ট এতটুকুই মনে আছে। আম্মু সিঁড়ি দিয়ে নামছিল, তো যেই আওয়াজটা আমি পেয়েছিলাম, আম্মুও যখন আসছিল তখন আম্মুও শুনতে পেয়েছিল ওই পাশ থেকে একটা নূপুরের আওয়াজ চলে যাচ্ছে। এরপর সাথে সাথে হুজুরের সাথে কথা বলে ঘরটা বন্ধ করে নিই। আর তারপর আমার সাথে তেমন কিছু ঘটেনি। এছাড়াও আরও অনেক মেয়ের সাথেই এমন কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে, যাদের বেশিরভাগই ওই রুমটার সাথে কানেক্টেড, অর্থাৎ 3 তলা সেই হল রুমের সাথে কানেক্টেড। তারাই এগুলো বেশি ফেস করেছে। তো এই ছিল আমার ঘটনা। জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি আর আপনার ভালো লাগবে কিনা। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আরও কিছু গল্প আছে যেগুলো আমার আম্মুর সাথে ঘটেছে। আপাতত মাদ্রাসা হলের গল্পই থাক, আর পরে একদিন আম্মুর ঘটনাগুলো শেয়ার করব, যদি আপনি ইন্টারেস্টেড হন। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা আমি বলতে পারছি না, যেহেতু আপনি নিজেই না করে দিয়েছেন। আর হ্যাঁ, ঘটনাটা অনেক গুছিয়ে বলেছেন, তো এটার জন্য আবারও ধন্যবাদ। তো আপনার মায়ের সাথে ঘটনাগুলি আমি শুনতে খুবই ইন্টারেস্টেড, কারণ এই ঘটনাটাও বেশ রিয়ালিস্টিক ছিল আমার কাছে মনে হয়েছে। এই ঘটনাটা আসলেই বেশ ভালো ঘটনা। আর যারা শুনছেন অডিয়েন্স, আপনাদের এরকম কোনো ঘটনা থাকলে আপনি শেয়ার করতে পারেন। আর কথা না বাড়াই, পরবর্তীতে আবার আসবো আরেকটা এরকম ভালো ঘটনা নিয়ে, যে ঘটনা হয়তো আপনাদের মধ্যে থেকেই কারো হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।